সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ঘরে নিরাপদেই আছো। আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আশা করছি তোমরা সকলে আমাকে শুনতে পাচ্ছ। আজকে আমরা দ্বিতীয় পর্ব সকল টেকনোলজির জন্য প্রযোজ্য ম্যাথমেটিক্স 2 বিষয় নিয়ে আলোচনা করব, যার বিষয় কোড হচ্ছে 65921। এর ক্যালকুলাস অংশ নিয়ে আলোচনা করব। আমরা গত বেশ কয়েকটি লেকচারে অধ্যায় 13 অর্থাৎ ইনডেফিনিট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট যোজিত ফল, এই অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা সকলে সেগুলো খুব সুন্দরভাবে আত্মস্থ করতে পেরেছো। আজকে আমরা অধ্যায় 14 অর্থাৎ নির্দিষ্ট যোজিত ফল, যেটাকে ইংরেজিতে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল, আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের পাঠের শিখন ফল, নির্দিষ্ট যোগজ অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রাল সম্পর্কে জানতে পারবো। নির্দিষ্ট যোগজ অর্থাৎ ইন্টিগ্রাল a to b অফ f of x dx এর জ্যামিতিক ব্যাখ্যা জানতে পারবো। নির্দিষ্ট যোগজ নির্ণয়ের ধাপগুলো সম্পর্কে জানতে পারবো এবং বিভিন্ন সমস্যার সমাধান অর্থাৎ নির্দিষ্ট যোগজ নির্ণয় করতে পারবো। তাহলে চলো যাওয়া যাক আজকের মূল বিষয়ে। প্রথমেই আমরা একটু আলোচনা করি যে নির্দিষ্ট যোগজ অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রালটা আসলে কি। তো এটাকে আমরা যোগজকে আমরা পরিযোগজও অনেক সময় বলে থাকি। নির্দিষ্ট যোগজ গাণিতিক বিশ্লেষণের একটি মৌলিক ধারণা, অর্থাৎ গণিত শাস্ত্র, পদার্থবিদ্যা, বলবিদ্যা ও অন্যান্য বৈজ্ঞানিক বিশ্লেষণে এই ধারণাটি অত্যন্ত সহায়ক। তো আমরা এই ডেফিনিট ইন্টিগ্রাল কি কাজে ব্যবহার করব বা কেনই বা এটা আমরা শিখব, সেটা এখন একটু জেনে নেওয়া যাক। বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ যে কোনো বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে, এরপরে আয়তন, বেগ, ত্বরণ, অতিক্রান্ত দূরত্ব ইত্যাদি নির্দিষ্ট যোগজের সাহায্যে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। অর্থাৎ এ সকল জিনিস নির্ণয় করার জন্যই মূলত আমরা ডেফিনিট ইন্টিগ্রালটা ব্যবহার করে থাকি। তো সুতরাং তোমরা বুঝতেই পারতেছো যে নির্দিষ্ট ইন্টিগ্রালটি আমাদের ব্যবহারিক জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ। তো এখন আমরা নির্দিষ্ট যোগজের সংজ্ঞা একটু আলোচনা করব, যে নির্দিষ্ট যোগজ বলতে আসলে আমরা কি বুঝি। তো আমরা এর আগের অধ্যায় অর্থাৎ ইনডেফিনিট ইন্টিগ্রালে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে আমরা একটি কাজ করেছি যে একটি ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনের আমরা ইন্টিগ্রাল বের করেছি এবং সেই সকল ফাংশন আমাদের ছিল এক্স এর ফাংশন, অর্থাৎ সেখানে চলক ছিল এক্স। তো এখানেও একই কথা, স্বাধীন চলক এক্স এর জন্য যদি ফাংশনটির ব্যবধি, অর্থাৎ এটা হলো বদ্ধ ব্যবধি এ বি, এ অনির্দিষ্ট যোগজ যদি জি অফ এক্স হয়, অর্থাৎ কোন একটি ফাংশনের ইনডিফিনিট ইন্টিগ্রাল যদি জি অফ এক্স পাওয়া যায় এবং সেটি হবে বদ্ধ ব্যবধিতে, অর্থাৎ এ থেকে বি এর মধ্যে। অর্থাৎ কথাটা কি দাঁড়াচ্ছে যে ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ডিএক্স এর ফলাফল যদি জি অফ এক্স ফাংশন হয়, তাহলে এই জি অফ এক্স ফাংশনে যদি আমরা একবার বি মান বসাই, অর্থাৎ এক্স এর মান যদি আমরা বি বসাই
এবং আরেকবার এক্স এর মান যদি এ বসাই, তাহলে তাদের যে বিয়োগফল অর্থাৎ জি অফ ভি মাইনাস জি অফ এ, এই মানটাকেই মূলত এফ অফ এক্স ফাংশনের নির্দিষ্ট যোগজের মান বলা হয়, অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রালের মান বলা হয়। এবং এটাকে প্রকাশ করা হয় একটি প্রতীক দ্বারা। সেই প্রতীকটা তোমরা এখানে দেখো, যে ইন্টিগ্রাল এ টু বি অফ এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ যে ফাংশনের ইন্টিগ্রাল আগের মতোই, ইন্টিগ্রাল চিহ্নটার পরে সেই ফাংশনটি থাকবে, শেষে ডিএক্স থাকবে, অর্থাৎ যে চলকের সাপেক্ষে, যদি এক্স এর সাপেক্ষে হয় তাহলে ডিএক্স, যদি ওয়াই সাপেক্ষে হয় তাহলে ডিওয়াই, জেড এর সাপেক্ষে হলে ডিজেড, এভাবে আমাদের চলক পরিবর্তন হতে পারে। তো এখানে আমাদের এই যে বদ্ধ ব্যবধিটা দেওয়া ছিল, দেখো একটু, থার্ড ব্র্যাকেট, বদ্ধ ব্যবধিকে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখতে হয়। তো এখানে শুরুতে যে মানটা অর্থাৎ এ, এটাকে আমরা বলি লোয়ার লিমিট, এবং লোয়ার লিমিট বা নিম্নসীমা, অর্থাৎ এই যে এ হলো যোগজের নিম্নসীমা বা নিম্ন প্রান্ত, এটাকে ইংরেজিতে বলা হয় লোয়ার লিমিট। এবং এই যে পরের যে মানটি, দ্বিতীয় মানটি বি, এই বি কে বলা হয় ঊর্ধ্বসীমা বা ঊর্ধ্ব প্রান্ত, এটাকে ইংরেজিতে বলা হয় আপার লিমিট। তো এই লিমিট দুটো এখানে, লোয়ার লিমিটটা সবসময় ইন্টিগ্রাল চিহ্নের নিচে থাকবে এবং আপার লিমিটটা ইন্টিগ্রাল চিহ্নের উপরে থাকবে। তো এই সামগ্রিক সংজ্ঞাটিকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি কিভাবে, ইন্টিগ্রাল এ টু বি অফ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল জি অফ এক্স। অর্থাৎ এখানে দেখো, ডেফিনিট ইন্টিগ্রালে যখন আমরা কোনো ফাংশনের ইন্টিগ্রাল বের করব, তখন ওই ফাংশনের ইন্টিগ্রাল যা হবে সেটা অবশ্যই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখতে হবে, থার্ড ব্র্যাকেটের মাঝে। এবং এরপরে শেষে ডান দিকে আপার লিমিটটা উপরে লিখব, অর্থাৎ বি কে আমরা উপরে লিখব এবং লোয়ার লিমিটটাকে নিচে লিখব। সবসময় আমরা এই নিয়মটা ফলো করব। এবং এরপরেই যে জিনিসটি করতে হয় সেটা হলো, এই যে আমরা ফাংশনের যে ইন্টিগ্রালটা পেলাম, এই ইন্টিগ্রালে অর্থাৎ এক্স এর মান একবার আমরা আপার লিমিট বসাবো, এরপরে এক্স এর মান আমরা লোয়ার লিমিট বসাবো। এবং আপার লিমিট সবসময় আগে আপার লিমিটটা বসাতে হবে, তারপরে সূত্রের একটা মাইনাস হবে এবং এরপরে লোয়ার লিমিটটা বসাতে হবে। তাহলে এই হলো মূলত আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের সংজ্ঞা। এবং এই সংজ্ঞাটি এখানে যেভাবে আমি আলোকপাত করলাম, এই যে গাণিতিক যে বিশ্লেষণটি, মূলত এই কাজটি আমাদের প্রবলেম সলভের সময় আমরা করব। তো নির্দিষ্ট যোগজের জ্যামিতিক ব্যাখ্যা তোমরা এটা তোমাদের একটা সিলেবাসে আছে, জিওমেট্রিক্যালি দ্য মিনিং অফ ডেফিনিট ইন্টিগ্রাল। তো আমরা যে গাণিতিক ব্যাখ্যাটি জানলাম, অর্থাৎ ইন্টিগ্রাল এ টু বি এফ অফ এক্স ডিএক্স এর জ্যামিতিক ব্যাখ্যা বলতে আমরা আসলে কি বুঝি। তো ওখানে বলা হয়েছিল যে বক্ররেখা দ্বারা আবদ্ধ বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য মূলত আমরা এই ইন্টিগ্রালটা, ডেফিনিট ইন্টিগ্রালটা ব্যবহার করে থাকি। তো এখানে দেখো, আমরা পাশে একটি চিত্র দিয়েছি। এই চিত্রে তোমাদের দ্বিমাত্রিক জ্যামিতিতে এক্স অক্ষ, আনুভূমিক বরাবর এক্স অক্ষ এবং উলম্ব বরাবর ওয়াই অক্ষ, এবং এক্স ওয়াই অক্ষের যে ছেদবিন্দু সেটাকে আমরা এখানে ও ধরেছি। এখন দেখো, এই যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, অর্থাৎ আমাদের মূল যে ফাংশনটি দেওয়া থাকবে সেটি বক্ররেখা। এখানে দেখো, এই যে বক্ররেখাটি দেখা যাচ্ছে তোমাদের চিত্রে, যেটার নাম দিয়েছি আমি সিডি অথবা ডিসি বলা যায়। এরপরে দেখো আরেকটি তিনটি সরল রেখা, একটি হচ্ছে এক্স ইকুয়াল এ, অর্থাৎ এক্স ইকুয়াল এ বলতে ওয়াই অক্ষের সমান্তরাল হবে, এই যে এখানে দেখতে পাচ্ছ এক্স ইকুয়াল এ। এরপরে এক্স ইকুয়াল বি, এটাও ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স ইকুয়াল এ হচ্ছে এই যে এই রেখাটি, এক্স ইকুয়াল বি এই পরের রেখাটি, এবং ওয়াই ইকুয়াল জিরো, ওয়াই ইকুয়াল জিরো বলতে এক্স অক্ষ। তো এই যে এক্স অক্ষ, তাহলে এখানে দেখো একটি বক্ররেখা, একটি বক্ররেখা এবং তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, তাহলে ক্ষেত্রটাকে আমরা যদি একটু ডিফাইন করি, এখানে দেখো এই যে এই অংশটি, এই অংশটিকে বোঝানো হচ্ছে। তাহলে কি কি দাঁড়ালো, যে একটি বক্ররেখা দেওয়া থাকবে এবং তিনটি সরলরেখা, তার মধ্যে একটি তো এক্স অক্ষ আছেই, এবং এক্স এর যে লিমিট থাকবে, অর্থাৎ আমরা কত থেকে কত ভ্যালুর মধ্যে ডেফিনিট ইন্টিগ্রালটা
বের করব। তো সেটা হলো শুরুটা হচ্ছে এক্স ইকুয়াল এ এবং পরেরটা হচ্ছে এক্স ইকুয়াল বি, এবং এক্স ইকুয়াল এ এক্স ইকুয়াল বি এই দুইটাই ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এখানে দাঁড়াও দেখো একটি বক্ররেখা এবং তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র। এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটাই মূলত হচ্ছে ইন্টিগ্রাল এ টু বি এফ অফ এক্স ডিএক্স। তো এই বক্ররেখা এবং তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলকেই মূলত এটা দ্বারা প্রকাশ করা হয়। এবং এটাকে যদি আমরা গাণিতিকভাবে লিখি, ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল কোন ক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে আবদ্ধ ক্ষেত্রটা দেখো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এবং ডি থেকে এ দ্বারা এ, এই এতটুকু আবদ্ধ, অর্থাৎ এ বি সি ডি এ, এই ক্ষেত্রটার ক্ষেত্রফলই মূলত এখানে ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স। আচ্ছা, এখানে পরবর্তী ব্যাখ্যাটি আসলে আমরা সংজ্ঞায় যেটা আলোচনা করেছি সেই জিনিসটাই এখানে আছে। অর্থাৎ যদি এক্সকে চলরাশি ধরি এবং এবি বদ্ধ ব্যবধিতে এফ এক্স ফাংশনটির যোগজ যদি জি অফ এক্স হয়, অর্থাৎ এই যে ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্স ইকুয়াল জি অফ এক্স হয়, তবে জি অফ বি মাইনাস জি অফ এ এই মানটাকেই মূলত এফ এক্স ফাংশনের নির্দিষ্ট যোগজের মান বলা হয়। এবং এটাকে আমরা সংজ্ঞায় বলেছিলাম যে কোন এই প্রতীকটা দ্বারা চিহ্নিত করা হয়, অর্থাৎ ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স। তাহলে এটা আমরা ফাইনালি যদি গাণিতিকভাবে লিখি তাহলে দাঁড়াচ্ছে ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল জি অফ এক্স এ টু বি ইকুয়াল জি অফ বি মাইনাস জি অফ এ। এখানে সবসময় মনে রাখতে হবে যে আপার লিমিটটা আগে বসাবো, তারপরে সূত্রের মাইনাস হবে, এরপরে হবে লোয়ার লিমিট। তো এখানে এ হচ্ছে লোয়ার লিমিট এবং বি আপার লিমিট, এটা আমরা আগেই বলেছি। তো এখন আমাদের সামগ্রিক আকারটা কি দাঁড়ালো, চেহারাটা কি দাঁড়ালো, যে আমরা কিভাবে ডেফিনিট ইন্টিগ্রালটা নির্ণয় করব। তো এখানে কিছু কন্টিনিউয়াস প্রসেস আমরা মনে রাখতে পারি, যে যদি ইন্টিগ্রালটা হয় এরকম যে ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স এর মানটা আমরা নির্ণয় করবো, তাহলে প্রথমে কি কাজ করব, যে ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্স এর একটা ইনডেফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ অনির্দিষ্ট যোগজ ফাই অফ এক্স নির্ণয় করব। এখন এর পরের যে কাজ অর্থাৎ দ্বিতীয় ধাপে করব, যে ঊর্ধ্ব প্রান্ত এবং নিম্ন প্রান্ত যথাক্রমে বি ও এ বিন্দুতে ফাই অফ এক্স এর মানটি আমরা বের করব। অর্থাৎ এটাকে ফাই অফ এক্স এর মানটা যদি আমরা এ এবং বি বিন্দুতে বের করি, সেটাকে আমরা লিখছি এরকম, থার্ড ব্র্যাকেটের মাঝে ফাই অফ এক্স আপার লিমিট বি লোয়ার লিমিট এ, অর্থাৎ ফাই অফ বি এবং ফাই অফ এ বের করতে হবে। এটা হলো দ্বিতীয় কাজ। এরপরে যে কাজটা করতেছি আমরা, যে ফাই অফ বি থেকে ফাই অফ এ এই মানটা আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার ফলে যে মানটি আমরা পাবো সেই মানটি মূলত ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স এর মান। এটি হলো মূলত প্রসেস। এবং তোমরা জানো যে ইনডিফিনিট ইন্টিগ্রালে আমরা সবসময় ফাংশনের ইন্টিগ্রাল বের করার পরে শেষে একটি ধ্রুব সংখ্যা যোগ করেছিলাম, অর্থাৎ প্লাস সি দিয়েছিলাম, কিন্তু এখানে সেই ধ্রুব সংখ্যাটি যোগ করার কোনো দরকার নেই। কেন নাই সেটা একটু এখানে লক্ষ্য করো, যে আমাদের যদি মূল ফাংশনটি যদি ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স হয় ইন্টিগ্রালটি, তাহলে এর ফলাফলটা আমরা আগের মতো জানি যে ফাই অফ এক্স এই যেখানে প্লাস একটা সি দিতে হয়। এখন যদি আমরা এ থেকে বি এর মধ্যে এই ব্যবধির মধ্যে যদি আমরা ইন্টিগ্রালটা বের করি, তাহলে দেখো আমরা কি জানি যে আগে আপার লিমিটটা বসাতে হয় বি। তাহলে আমরা এই ফাংশনে আপার লিমিটটা এক্স এর মান বি যদি বসাই তাহলে ফাই অফ বি প্লাস সি, এবং সূত্রের মাইনাস এখন যদি এ বসাই তাহলে ফাই অফ এ মাইনাস সি। তো এখানে দেখো যদি এখন ধ্রুব সংখ্যাটি তোমার যাই হোক না কেন, এখানে সবসময় মাইনাস সি এবং প্লাস সি আসবে এবং সেটা কাটাকাটি যাবে। তো কাটাকাটি গেলে ফাইনালি থাকছে ফাই অফ বি মাইনাস ফাই অফ এ। তো এভাবে তোমরা এই ব্যাখ্যাটা আমরা সহজে মনে রাখতে পারবো আশা করি। তো এই প্রসেসটাই মূলত আমরা প্রবলেম সলভের সময় খেয়াল রাখবো। তো এখন আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি। এখানে দেখো প্রথম প্রবলেমটি হচ্ছে ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 সাইন এক্স ডিএক্স, অর্থাৎ সাইন এক্স এর ডেফিনিট ইন্টিগ্রালটা বের করতে হবে কোন ব্যবধির মধ্যে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সাইন এক্স এর যে আমাদের ভ্যালু সেইটাই আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা প্রথমেই জানলাম কি,
যে প্রথমে আমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল যেভাবে করেছিলাম সেভাবেই আগে করব। তো সেভাবে যদি করতে যাই, এখানে আমাদের মেন সূত্র হচ্ছে ইন্টিগ্রাল অফ সাইন এক্স ডিএক্স সমান আমরা জানি মাইনাস কস এক্স। তো এখানে মাইনাস কস এক্স অর্থাৎ সূত্র ব্যবহার করলে মাইনাস কস এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রাল হচ্ছে মাইনাস কস এক্স। এখানে আমি বলেছি যে ইন্টিগ্রাল বের করার পরে এখানে অবশ্যই আমাদের একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। তো থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে ডান দিকে আপার লিমিটটা উপরে অর্থাৎ π/2 এবং লোয়ার লিমিটটা নিচে, এখানে লোয়ার লিমিটটা আছে 0। এখন কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা মাইনাস চিহ্নটাকে বাইরে করে নিয়েছি, অর্থাৎ মাইনাস চিহ্নটা বাইরে আছে, তাহলে শুধু থাকছে এখানে cos x। তো cos x এর এখানে চলক হচ্ছে x, তো x এর মান আমরা আপার লিমিটটাকে বসাবো অর্থাৎ cos π/2, তারপরে সূত্রের মাইনাস, এরপরে হচ্ছে লোয়ার লিমিট 0 অর্থাৎ cos 0। তো এই হলো মোটামুটি আমাদের প্রসেসিং, অর্থাৎ একটা ফাংশন আমাদের দেওয়া থাকবে আগের মতো, তার এখানে ইন্টিগ্রাল বের করব। ইন্টিগ্রালটা বের করার পরে এখানে একটা অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে এবং লিমিট দুটো অর্থাৎ যেটা লোয়ার লিমিট এবং আপার লিমিট আমাদের দেওয়া থাকবে সেই দুটো আমাদের অবশ্যই ডান দিকে লিখতে হবে। এবং এরপরের যে ব্যবহার সেটা হলো আমরা ওই চলকের পরিবর্তে একবার আপার লিমিট বসাবো, এরপরে সূত্রের মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। এই হলো মোটামুটি প্রসেস। এরপরে জাস্ট আমরা ক্যালকুলেশন করব যতটুকু সিম্পলিফাই করা যায়। তো এখানে দেখো cos 90 ডিগ্রি মান আমরা জানি 0 এবং cos 0 ডিগ্রি মান আমরা জানি 1। তাহলে ফাইনালি ক্যালকুলেশন করে পাচ্ছি 1। তো এভাবে আমরা এই সকল সমস্যার সমাধান খুব সহজেই বের করতে পারবো আশা করি। এরপরে আরেকটি ছোট্ট সমাধান দেখো, সমস্যা ইন্টিগ্রাল 1 to e স্কয়ার 1/x dx, অর্থাৎ ইন্টিগ্রাল 1/x dx এর আমরা একটা সূত্র জানি যে ইন্টিগ্রাল 1/x dx ইকুয়াল log x। তো এখানে যদি আমরা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে দাঁড়াচ্ছে log x, এবং এখানে ডান দিকে আমরা লিমিট দুটো বসাই দিলাম। এখন যদি আমরা আপার লিমিট বসাই x এর পরিবর্তে তাহলে দাঁড়াচ্ছে log e স্কয়ার, সূত্রের মাইনাস, এরপরে লোয়ার লিমিট 1, সুতরাং log 1। তো এখানে প্রথম অংশটি দেখো যে log e স্কয়ার, এটাকে আমরা এই যে 2 যেটা আছে এটাকে আমরা সামনে লিখতে পারি। তো সামনে লিখলে এখানে দাঁড়াচ্ছে log e। এখানে কোনো বেস দেওয়া নাই, তার মানে বেস দেওয়া না থাকলে ধরে নিতে হবে সেটা ন্যাচারাল লগ। ন্যাচারাল লগ বলতে এখানে বেস হচ্ছে e। তো আমরা জানি বেস এবং যার লগারিদম নির্ণয় করব অর্থাৎ log e এর মান হচ্ছে 1। তাহলে সুতরাং এর ফলাফলটা দাঁড়াচ্ছে 2, আর আমরা জানি log 1 মানে 0। তো ফাইনালি এটাকে ক্যালকুলেশন করে পাচ্ছি 2। তো আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পারছো। এরপর দেখো আরেকটি সমস্যা, ইন্টিগ্রাল অফ, এখানে দেখো সমস্যাগুলো প্রায় সবই একই, অর্থাৎ ইনডিফিনিট ইন্টিগ্রাল আমরা যা যা শিখেছি এখানেও তাই তাই আছে, কোনো ব্যতিক্রম নাই। শুধু অতিরিক্ত একটাই কাজ, সেটা হলো ওই লিমিট দুটো বসানো। তো এখানে দেখো ইন্টিগ্রাল log 1 to log 2 ex dx। তো আমরা জানি যে ইন্টিগ্রাল অফ ex dx ইকুয়াল e টু দি পাওয়ার x, সেই হিসেবে আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাই e টু দি পাওয়ার x। ডান দিকে আমরা লিমিট দুটো বসাই দিলাম। এখন দেখো আপার লিমিটটা যদি বসাই অর্থাৎ x এর মান log 2, সেই হিসেবে e টু দি পাওয়ার log 2, সূত্রের মাইনাস, এরপরে e টু দি পাওয়ার log 1। তো তোমরা লগারিদমে যে জিনিসগুলো শিখেছিলা সেই হিসেবে এখানে e টু দি পাওয়ার log 2, অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে e টু দি পাওয়ার লগটা বাদ হয়ে যায়, সুতরাং এখানে থাকবে শুধু 2। একইভাবে এখানে e টু দি পাওয়ার লগটা বাদ যাবে, এখানে হবে 1। এটা আসলে মানে কাটাকাটি না যে e টু দি পাওয়ার লগ কাটাকাটি যায়, এটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি, এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে এর ফলাফলটা দাঁড়াচ্ছে শুধুমাত্র এখানে লগের পরে যে অংশটি থাকে। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে যে 2 মাইনাস 1, অর্থাৎ যোগ বিয়োগ করলে হচ্ছে 1। তো এরকম ছোট ছোট সমস্যাগুলো আমরা আশা করি এখন সলভ করতে পারবো। এরপরে দেখো একই নিয়মে ইন্টিগ্রাল অফ 0 to √3 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা আগের মতো
এটার সূত্রটা আমরা জানি ট্যান ইনভার্স এক্স। সুতরাং এখানে ট্যান ইনভার্স এক্স হলো, লিমিট দুটা বসাই দিলাম। এখন যদি আমরা লিমিট দুটা বসাই দিই তাহলে ট্যান ইনভার্স রুট থ্রি মাইনাস ট্যান ইনভার্স জিরো। তো আমরা জানি ট্যান ইনভার্স রুট থ্রি অর্থাৎ ট্যান কত ডিগ্রি মান রুট থ্রি, 60 ডিগ্রি। তাহলে ট্যান ইনভার্স রুট থ্রি মান হচ্ছে 60 ডিগ্রি অর্থাৎ পাই বাই থ্রি, মাইনাস ট্যান ইনভার্স জিরো অর্থাৎ ট্যান ইনভার্স জিরো মান হচ্ছে জিরো। তাহলে ফাইনালি ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে পাই বাই থ্রি। তো আশা করি তোমরা খুব সহজেই এখন এই ধরনের ছোট ছোট সমস্যা অর্থাৎ আমাদের অতি সংক্ষিপ্ত যে সমস্যাগুলো সেগুলো তোমরা সবই পারবে। এরপরে দেখো আরেকটি প্রবলেম, ইন্টিগ্রাল অফ 0 টু পাই বাই টু অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আমাদের ইন্টিগ্রালের মানটা বের করতে হবে। ফাংশনটি দেওয়া আছে cos স্কয়ার এক্স। তো এই ধরনের একটি সমস্যা আমরা এর আগের অধ্যায়ে করেছিলাম, cos স্কয়ার এক্স, এবং সেখানে cos টু দি পাওয়ার 4x এরকমও একটি প্রবলেম আছে। তো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা প্রথমেই এই cos স্কয়ার এক্স কে এটাকে একটু সাজাই নেব। আমরা লব এবং হরকে 2 দ্বারা গুণ করেছি, অর্থাৎ হাফকে আমরা একবারে সামনে নিয়েছি। অর্থাৎ আমরা জানি যে ধ্রুব সংখ্যাকে ইন্টিগ্রাল চিহ্নের ভিতরেও লেখা যায়, বাইরেও লেখা যায়, তাতে কোনো মানের কোনো হেরফের হয় না বা পরিবর্তন হয় না। তো এখানে আমাদের ত্রিকোণমিতিক একটা সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে 2 নিয়েছি, অর্থাৎ 2 cos স্কয়ার এক্স। এটাকে নিউট্রালাইজ করার জন্য এখানে আমরা 2 দ্বারা ভাগ করে দিয়েছি, অর্থাৎ এই 2 কাটা গেলে আবার পূর্বের ফাংশনটি পাওয়া যাবে। তো এটা আমরা জানি যে 2 cos স্কয়ার এক্স মানে 1 প্লাস cos 2x, এটা আমাদের ত্রিকোণমিতির সূত্র থেকে আমরা জানি। এখন যদি আমরা ইন্টিগ্রাল করি, অর্থাৎ এখানে দুইটি পার্ট হবে, যদি আমরা আলাদা আলাদা চিন্তা করি তাহলে ইন্টিগ্রাল অফ 1 dx আর একটা হবে ইন্টিগ্রাল অফ cos 2x dx। তো এখানে আমাদের দুটি সূত্র লাগবে, যেই দুটি সূত্র এখানে আমি একটু তোমাদের বলে রাখি যে ইন্টিগ্রাল অফ 1 dx অর্থাৎ শুধু dx ও থাকতে পারে, এটা সমান আমরা জানি x, ইন্টিগ্রাল dx ইকুয়াল x। একইভাবে ইন্টিগ্রাল cos x মানে হচ্ছে ইন্টিগ্রাল cos x dx মানে হচ্ছে sin x। তো এই দুইটি সূত্রই মূলত এখানে লাগবে। তো সেই হিসেবে যদি আমরা করি তাহলে সামনের হাফ ঠিক থাকলো, ইন্টিগ্রাল 1 dx মানে হচ্ছে x, আর এরপরে ইন্টিগ্রাল cos 2x অর্থাৎ 2x কে যদি আমরা x মনে করি তাহলে cos x, তাহলে ইন্টিগ্রাল cos x মানে হচ্ছে sin x অর্থাৎ sin 2x। তো এখানে আমরা আগের অধ্যায়ে শিখেছিলাম যে সাইন এবং কসের ক্ষেত্রে বা এরকম ক্ষেত্রে এক্স এর সহগ দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ এক্স এর মান এখানে এক্স এর সহগ কি আছে, 2 আছে, তো এই 2 দ্বারা ভাগ করতে হবে। এবং যখন ইন্টিগ্রাল হয়ে গেল আমরা এটাকে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করলাম বা লিখলাম, এবং ডান দিকে লিমিট দুটো বসাই দেব, অর্থাৎ আপার লিমিট পাই বাই 2 এবং লোয়ার লিমিট 0। এখন যদি আমরা মানটা বসাই দেই, অর্থাৎ হাফ ঠিক থাকলো, আপার লিমিট কি আছে এখানে দেওয়া পাই বাই 2, তাহলে এক্স এর পরিবর্তে আমরা যদি পাই বাই 2 বসাই তাহলে এক্স এর পরিবর্তে এই যে পাই বাই 2, এরপরে আছে প্লাস সাইন 2 ইন্টু এক্স অর্থাৎ 2 ইন্টু পাই বাই 2। তা 2 ইন্টু পাই বাই 2 হলে 2 কাটা যাবে, শুধু থাকবে পাই, সেই হিসেবে সাইন পাই বাই 2। তাহলে আপার লিমিটে বসানো হয়ে গেল। তারপরে আমরা বলছি যে সূত্রের একটা মাইনাস, তো সূত্রের মাইনাস হলো। এখন লোয়ার লিমিটে বসাবো, এখানে লোয়ার লিমিটে দেখো কি আছে 0, তাহলে x এর মান একবার বসালাম 0, এরপরে sin 2x অর্থাৎ x এর মান যদি আমরা 0 বসাই তাহলে 2x এর মান হয় 0, সেই হিসেবে এখানে sin 0 বাই 2। এখন জাস্ট এটাকে যতটুকু আমরা ক্যালকুলেশন করতে পারি সিম্পলিফাই করতে পারি। তো এখানে আমরা জানি sin পাই অর্থাৎ sin 180 ডিগ্রি মান 0 এবং এখানে sin 0 ডিগ্রি মানও 0। তাহলে এখানে পরের অংশগুলো সব 0 হয়ে যাচ্ছে, এখানে শুধু থাকছে পাই বাই 2। তাহলে সামনে থাকছে হাফ আর ডান দিকে আছে পাই বাই 2। তো এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে পাচ্ছি পাই বাই 4। তো এভাবে আমরা এই ধরনের প্রবলেমগুলা সলভ করব। এখন দেখো আরেকটি প্রবলেম, এই প্রবলেমটি তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে থাকো তাহলে চেহারা দেখেই বোঝা যাচ্ছে এটা হলো একটা
কিভাবে কোন প্রসেসের মাধ্যমে করতে হবে আমাদের? ইন্টিগ্রাল ইন্টিগ্রাল বাই সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিটাকে আমাকে করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের একটু অতিরিক্ত কাজ আছে, সেটা আমরা একটু পরে বলছি। এখানে দেখো আমরা আগের মতোই আগের নিয়মে আমরা যে নিয়মগুলো শিখেছিলাম, এখানে রুটের ভিতরে 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 কে আমরা z ধরবো, অর্থাৎ x চলককে অন্য একটি চলকে আমরা রূপান্তর করব। তো আমরা ধরলাম z ইকুয়াল 1 প্লাস 3x টু দি পাওয়ার 4। এখন এটাকে যদি আমরা উভয় পক্ষে ডেরিভেটিভ করি, অর্থাৎ x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে বাম দিকে পাচ্ছি dz dx আর ডান দিকে পাচ্ছি d dx অফ 1 প্লাস 3x টু দি পাওয়ার 4। তো আমরা এখানে আমাদের ক্যালকুলেশন একটা লাইন কমিয়ে দিয়েছি, অর্থাৎ নিচের dx-টাকে আমরা অলরেডি ডান দিকে স্থানান্তর করে নিয়েছি। তাহলে বাম পাশে থাকছে dz। এখন এই যে প্রথমটা অংশটা দেখো 1, অর্থাৎ d dx অফ 1 মানে হচ্ছে 0। আর এই যে পরের অংশটি দেখো 3x টু দি পাওয়ার 4, তো 3 এখানে তো গুণ অবস্থা আছেই, আছে কি x টু দি পাওয়ার 4। তো x টু দি পাওয়ার 4 কে আমরা যদি ডেরিভেটিভ করি, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র হিসেবে এখানে হয় 3x কিউব, 3x কিউব না 4x কিউব। এখানে n আছে 4, তাহলে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 1 অর্থাৎ 4x কিউব, এবং সামনে 3 আছে, গুণ করলে হবে 12x কিউব। তো এটাকে যদি আমরা একটু সাজাই নিই, তাহলে dz বাই 12 ইকুয়াল x কিউব dx। এরপরে দেখো, এখন এখানে একটু কথা বলে নেই যে এই ধরনের প্রতিস্থাপন পদ্ধতিতে যদি আমরা প্রবলেম সলভ করি, তাহলে এখানে দেখো চলক ছিল x এবং x চলকটি পরিবর্তন হয়ে যাচ্ছে z চলকে, অর্থাৎ আগে ছিল x এর ফাংশন, এটাই পরিবর্তন হয়ে যাবে z এর ফাংশন। তো যখন z এর ফাংশন হবে, তখন এই লিমিটটাও হবে z এর থাকতে হবে, অর্থাৎ এখানে কিন্তু 0 এবং 1 আছে, কার লিমিট? x এর লিমিট। এটা পরিবর্তন হয়ে হচ্ছে চলক z, তো সুতরাং আমাদের তখন লিমিট লাগবে z এর। তো এটা পরিবর্তন করার জন্য আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো এই যে z ইকুয়াল, যেটা আমরা সমীকরণ ধরেছিলাম, z ইকুয়াল 1 প্লাস 3x টু দি পাওয়ার 4, এই লাইন থেকেই মূলত মান দুটো আমরা পাবো। তো এখানে দেখো x এর লিমিট আছে 0 এবং 1, তো x এর লিমিট যদি 1 হয়, অর্থাৎ x এর মান যদি 1 হয়, সেই হিসেবে যদি আমরা x এর মান এখানে বসাই দেই, তাহলে z ইকুয়াল পাচ্ছি 1 প্লাস 3 অর্থাৎ 4। একইভাবে x এর মান যদি আমরা 0 বসাই, তাহলে এখানে দেখো x এর মান 0, অর্থাৎ এখানে পুরোটাই 0 হয়ে যাচ্ছে, শুধু থাকছে 1, তার মানে z ইকুয়াল 1 প্লাস 0। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি 1। তাহলে এখানে x এর z এর মান পাওয়া গেল দুইটা, একটা 4, একটি হচ্ছে 1। তো কোনটা আপার লিমিট? অর্থাৎ আপার লিমিট বসানোর ফলে যে মানটা পাওয়া গেছে সেটা হচ্ছে এখন z এর আপার লিমিট, অর্থাৎ 1 এর পরিবর্তে এখন 4 হবে এবং 0 এর পরিবর্তে হবে 1। তো এখন দেখো আমরা লিমিট দুটো চেঞ্জ করে দিই, অর্থাৎ 0 এর পরিবর্তে এই যে 1 আসছে, 0 এর পরিবর্তে 1 আর 1 এর পরিবর্তে 4। এটা হলো লিমিট চেঞ্জের কাজ। এখন বাকিটুকু আগের মতো, যে রুট ওভার এই মানটাকে আমরা ধরেছি z, তো রুট ওভার z, এবং বাকি থাকছে x কিউব এবং শেষে dx, অর্থাৎ x কিউব dx। এখন দেখো যে x কিউব dx এর মান আমরা পাইছিলাম dz বাই 12, এই যে dz বাই 12। তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, সংখ্যাটা আমরা বের করে নিলাম 1 বাই 12, তাহলে থাকলো ইন্টিগ্রাল 1 টু z, এবং রুট z কে আমরা লিখতে পারি z টু দি পাওয়ার হাফ। তো এখন যে সূত্রটি আমাদের প্রয়োজন হয়, ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n dx, মানে আমরা জানি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। তো এখানে চলকের x এর পরিবর্তে আছে z, পাওয়ার আছে n অর্থাৎ হাফ, তো একই নিয়মে হবে আমাদের z টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, এবং লিমিট দুটো তো আমরা জানি ডান দিকে লিখতে হবে। এখন যদি আমরা পাওয়ারগুলো যোগ করে দেই, তাহলে পাচ্ছি z টু দি পাওয়ার 3 বাই 2 বাই 3 বাই 2। তো এখানে কিন্তু কখনোই আমাদের সিদ্ধ করা যাবে না যে এটা এই যে 4 বা এই 1 এটা পাওয়ার, এটার পাওয়ার হিসেবে কিন্তু না, এটা হলো লিমিট, অর্থাৎ এটা শুধু এই চলকের লিমিট, চলকের মান। তো সেই হিসেবে আমরা ধ্রুব সংখ্যাটা বাইর করে নিতে পারি, অর্থাৎ এই যে 3 বাই 2 কে উল্টাই দিলে 2 বাই 3,
এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে পাবো 6 এবং ডান দিকে এটা থাকলো, অর্থাৎ 1/3/18। এবং এখানে যদি আপার লিমিটটা বসাই দেই, অর্থাৎ z এর মান 4, তাহলে 4^3/2 মাইনাস 1^3/2। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ 1/18, 8 মাইনাস 1, অর্থাৎ ফাইনালি আমরা পাচ্ছি 7/18। তো এভাবে তোমরা সকল সমস্যার সমাধান করতে পারবে আশা করি। তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, এখানে 4টি প্রবলেম দেওয়া আছে, এই 4টি প্রবলেম তোমরা খুব সুন্দরভাবে সলভ করবে এবং খাতায় ওঠাবে এবং প্রতিষ্ঠান খোলার পর তোমরা তোমাদের সংশ্লিষ্ট ক্লাস টিচারের কাছে এই খাতাটি জমা দিবে। তো এই ভিডিওটি তোমরা যদি পুনরায় দেখতে চাও তাহলে ভিজিট করবে www.skills.gov.bt, অথবা তোমরা যে লিঙ্ক থেকে এই ভিডিওটি দেখছো সরাসরি এই লিঙ্কে ঢুকেও তোমরা পরবর্তীতে দেখতে পারবে। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসের ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।